ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়। তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্রাণী 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 নক্ষত্রাণী। নক্ষত্রাণী কবিতার কোলাজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি শাশ্বতী ভট্টাচার্য আজ আবার ফিরে এসেছি তিনজন নতুন মুখ নিয়ে। আমার কাছে নতুন, আপনাদের কাছে নয়। আপনাদের সত্যি অনেক অনেক পরিচিত তিনজন মানুষ। শুধু মানুষ বলবো না, ভালো মানুষ। কারণ আমি বিশ্বাস করি যারা কবিতা লেখে, যারা সৃষ্টি করে, তাদের মধ্যে একটা ভালো মানুষ লুকিয়ে থাকে। কারণ তারা প্রতিবাদী হয়। আজকেও সেরকম কিছু প্রতিবাদী কবিতা, সামাজিক চেতনা সমূহের কবিতা নিয়ে আজ আমাদের সাথে রয়েছেন তিন কবি। না, একটু ভুল বললাম, একজনকে কবি না বলে বাচিক শিল্পী বলা ভালো। চলুন আমরা একটু আলাপটা জমিয়ে নিয়ে আগে, তারপর কবিতায় ফিরে যাব। আমার সাথে আজকে রয়েছেন কবি চন্দন সিংহ রয়। নমস্কার চন্দন দা, পেয়েছি, খুব ভালো লাগছে অনুষ্ঠানে এসেছো। আশা করি তোমাকেও এখানে অনেক আনন্দ দিতে পারবো। ঠিক কথা, আমরাও এসে খুব আনন্দিত। আমার সাথে রয়েছেন বাচিক শিল্পী সজল কুণ্ডু। নমস্কার সবাইকে। সবাইকে প্রথমেই ইংরেজি নতুন বর্ষের শুভকামনা জানাই। কাব্যিক হয়ে উঠুক প্রত্যেকের জীবন। শাশ্বতী, তোমার নতুন বছর খুব ভালো কাটুক। ধন্যবাদ। চন্দনবাবু এবং কেষ্টদা, তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। অনুষ্ঠানে পেয়ে খুব ভালো লাগছে। এবং আমার সাথে রয়েছেন কবি কেষ্ট মণ্ডল। নমস্কার কেষ্টদা, ভীষণ ভালো লাগছে তুমি আজকে এখানে এসেছো এবং তুমি আমাদের কাছে ইন্সপিরেশন। আমি অবশ্যই এটা পরে আসছি, আমরা একটু জেনে নিই, তারপরে আমরা চলে যাব কবিতায়। প্রথম জানি একটু সজলদা সম্পর্কে, কারণ সজলদা আজকের বাচিক শিল্পী। সজলদা রানাঘাটে মামার বাড়ি, তাই তো? ওখানেই বড় হওয়া? না, আমার ওখানে জন্ম। আমার বড় দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে বড় হয়েছো, এখন ওখানেই আছো? হ্যাঁ, ওখানেই আছি। তুমি ব্লক ইনফরমেটিক্স অফিসার? হ্যাঁ, আমি বিডিও অফিসে সার্ভিস করি। ওখানেই দক্ষিণ দিনাজপুর। আমার বাড়ি থেকে আমার অফিসটা খুব কাছাকাছি। এছাড়াও ভারত বাংলাদেশ যৌথ অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম এবং সংবর্ধনার জন্য 21শে বইমেলায় ডাক পাওয়া, এটা কিন্তু আমাদের কাছেও যেমন পাওনা, তেমনি আপনাদের কাছেও। কারণ আপনাদের ভালোবাসাতেই আমরা এভাবে এগিয়ে যাই, তাই না? একদম। বাংলাদেশে আমন্ত্রিত বহুবার। এবারে সরকারি সবলা মেলা, কৃষি মেলা, বইমেলায় তার আবৃত্তি আমরা শুনতে পাই। এবং রয়েছে ইউটিউব চ্যানেল। তোমার ইউটিউব চ্যানেল সজল কুণ্ডু নামেই রয়েছে, এবং ফেসবুক রয়েছে সজল কবিতা আবৃত্তি। হ্যাঁ, সজল কবিতা আবৃত্তি বলে ফেসবুক পেজ আছে আমার। আমি জানি এই পেজ দুটো ভীষণ পপুলার, আপনারাও এর সম্বন্ধে জানেন, তাও বলে দিই আমি। আর এইচএস রেজাল্টের জন্য কিন্তু সংবর্ধনা পেয়েছেন, ন্যাশনাল মেরিট স্কলারশিপ রয়েছে ওনার ঝুলিতে। আর টেকনিক্যাল স্টুডেন্ট কম্পিউটার ইঞ্জিনিয়ার, যেহেতু ইঞ্জিনিয়ার সেই জন্য অফিসের প্রচন্ড চাপে আবৃত্তি প্র্যাকটিসের সময়টা কিন্তু অদ্ভুত। রাত 11টা থেকে রাত 3টে বা 4টে। ভাবা যায় একটা মানুষের এতটা ডেডিকেশন আছে বলেই তো আজ এই অবধি কবিতা প্র্যাকটিস করেন, রেকর্ডিং করেন, সেটাকে শুনে নিজেকে তৈরি করেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। শাশ্বতী, তোমার জীবনটাও কাব্যিক হয়ে উঠুক। চন্দনদা, চন্দনদার জন্ম কলকাতাতেই, থাকা হয় কলকাতায়, কর্মজীবনও তো কলকাতাতেই। বাহ, গান লেখা হয় এবং প্রচুর গান, সেগুলো আমাদের মধ্যে যারা গায়ক গায়িকা তারা গেয়েছেন, অনেকে গেয়েছেন। কিছু ছন্দ কিছু গান, বইটি আমরা একটু দেখতে পাই? একটু দেখানো হোক। দেখুন, চন্দন সিনহা রায়ের কিছু ছন্দ কিছু গান, এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। আপনার কাছে রয়েছে না? বইমেলাতে পাওয়া যাবে? বইমেলাতে নেই, বর্ণনা প্রকাশনী থেকে। একটু ফোন নাম্বারটা বলে দেবেন আপনার যোগাযোগের জন্য। আচ্ছা, 9674840837। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বইটি অবশ্যই সংগ্রহে রাখতে পারেন এবং কবির সাথেও যোগাযোগ করতে পারেন আবৃত্তির জন্য। আমরা একটু সজলদার কাছে, সজলদার ফোন নাম্বারটা চেয়ে নেব। আমার ফোন নাম্বার হলো 8158934163। এই নাম্বারে আপনারা সজলদার সাথে যোগাযোগ করবেন অনুষ্ঠানের জন্য। এবং কেষ্টদা,
আপনারা দেখতে পাচ্ছেন কেষ্টদা প্রতিবন্ধী। ছোট্টবেলা থেকেই কেষ্টদা কিন্তু শুধুমাত্র ডান হাতের মালিক। তারপরেও একটা মানুষের কতটা মানসিক শক্তি এবং কতটা ডেডিকেশন থাকলে একটা মানুষ আজকে এত দূর এগিয়ে আসেন। আসছো বীরভূম থেকে, শিউরি বীরভূম থেকে। এবং ওখানে কিন্তু উনি স্কুল শিক্ষক, সাবজেক্ট বাংলা। বাংলা। কোন স্কুলে টিচার? আমি সাংরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুল। বাহ। এবং কবিতা তো চলছেই, তার মধ্যে উপন্যাসও রয়েছে প্রকাশিতব্য। আমরা অবশ্যই ওনার উপন্যাসের জন্য অপেক্ষা করব। বেশ কিছু কবিতা ওনার আবৃত্তি হয়েছে, ইউটিউবেও রয়েছে। এবং আমাদের যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে ওনাকেও আমরা পেয়েছি কিন্তু আমাদের সজলদার জন্য। এই যোগাযোগ, একটা মানুষের মধ্যে যে এই ভাবনা যে হ্যাঁ আমরা একসাথে এগিয়ে যাব, এই ভাবনাটাই কিন্তু মানবিক হওয়ার সবচেয়ে বড় নিদর্শন। আমরা তো অলরেডি দেখেছি চন্দনদারও ইউটিউব আছে, ইউটিউবে চ্যানেল যেটা আছে তোমার চন্দন সিনহা রায় বলে, এবং আমাদের কেষ্টদারও কিন্তু প্রতিটা কবিতাটা এক সপ্তাহের মধ্যে 60,000 ভিউ পেয়েছে। কেষ্টদা, তোমার নাম্বারটা যদি একটু বলে দাও। হ্যাঁ বলছি, 9647991233। আর কেষ্টদা, আমি অবাক, আমার কাছে তুমি শুধু না, আমাদের সবার কাছে তুমি একটা নিদর্শন, আমাদের কাছে ইন্সপিরেশন, যে একটা মানুষ তার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা, এত বড় একটা প্রতিবন্ধকতা উত্তীর্ণ হয়ে এত দূর এগিয়ে আসছেন। চলুন আমরা সবাই শুধু ওনার পাশে থাকবো না, ওনার মতো করে জীবনটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাই। উনি কিন্তু বাইকও চালান, তাই তো? হ্যাঁ, বাইক চালাতে পারি। এক হাতে বাইক চালান। এক হাতে বাইক চালাতে পারি, পিছনে কাউকে নিয়ে চাপিয়েও যেতে পারি। অসাধারণ। আর দেশলাইও জ্বালানো হয়। হ্যাঁ, দেশলাই। দেখুন, ব্যাগের চেন থেকে শুরু করে সবকিছু একা। আমি সবকিছু নিজে এক হাতেই করতে পারি, কোনো গড অসুবিধা হয় না। গিফটেড। আমাদের সত্যি উনি আমাদের ইন্সপিরেশন। এগিয়ে যাই কবিতায়। আচ্ছা, এবার কি প্রথম কবিতা বলবো? আচ্ছা, প্রথম কবিতাটা বলছি রাতের রানী। আচ্ছা। এখানে আমরা মেয়েদেরকে অনেক সময় রাস্তায় দাঁড়াতে হয়, নিজেকে পণ্য করে করাতে হয়, কিন্তু আমরা সেটা খারাপ চোখে দেখি, কিন্তু অনেকে অনেক অবস্থার চাপে এসে ওই জায়গায় আসে। চল। সেটা নিয়ে আমার কবিতাটা, ঠিক আছে? রাতের রানী। রানী নামে এক রূপসী মেয়ে অজপাড়াগায় থাকতো। সকাল থেকে দুপুর তার কাজের মাঝেই কাটতো। বিকেল হলে পাড়ার মেয়েদের সঙ্গে থাকতো মেতে হাসি আর রঙে। ঘরেতে অভাব, তবুও মনে শান্তি ছিল, তাই সারাটি দিন হাসি মুখেই কাটতো। একদিন এক ধনীর ছেলে অজপাড়াগায় ঘুরতে এলে রানীকে সে প্রথম দেখেই ভালোবেসে ফেললো। রানীর বাবার মত নিয়ে ঝটপট সে ছাড়ল বিয়ে। খুশি মনে বউ নিয়ে সে নিজের বাড়ি চলল। বাবা মায়ের আনন্দ না ধরে ধনীর বউ রানী এবার ঘুরবে নিজের গাড়ি চড়ে, বাবা মায়ের কাছে আসবে গা ভর্তি গয়না পরে। কিন্তু ভাগ্যে না থাকলে কি করে সে নিজের গাড়ি চড়বে, আর কি করে সে গয়নাতে গা ভরবে? রানীর শ্বশুর মানল না এই বিয়ে, বলল স্ত্রীকে ঘাটটি ধরে দাও না বিদায় দিয়ে। রানীর স্বামী এসব শুনে নতুন বউয়ের হাতটি ধরে নিজের বাড়ি ছাড়ল। দেখতে দেখতে বছর কাটে, দুবেলাও ভাত না জোটে। এরই মাঝে তাদের একটি ফুটফুটে মেয়ে হলো। দেখতে দেখতে ছোট্ট মেয়েটি একটু বড় হলো। খেলতে আসে খালি গায়ে, ছেঁড়া জামা দিয়ে গায়ে। কেউ যে তাকে ভালোবেসে দেয় না কিছুই কিনে। নিজের কষ্ট সয়েছিল রানী, মেয়ের কষ্ট সইতে সে পারেনি। বেরিয়ে পড়ল কোনো কাজের আশায়। কাজ দেবে কে আজকের দুনিয়ায়? ঘুরতে ঘুরতে উঁচুতলার এক লোকের জালে পড়ল। গেস্ট হাউসে রাত কাটিয়ে টাকা নিয়ে ফিরল। সেই থেকে সন্ধ্যা হলে আজও রানী ঘোরে গড়িয়াহাট, বালিগঞ্জ আর রাসবিহারীর মোড়ে। কি আমাদের জীবন কতটা অনিশ্চিত, মানুষ মানুষকে ভরসাই করতে পারে না, বিশ্বাস করতে পারে না। তার কারণ এটাই যে আমরা ভরসা বিশ্বাসের যোগ্যতাটাই অর্জন করিনি। সেই নিয়েই এই কবিতা। গল্পটা সবার খুব জানা, কারণ এই ঘটনা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা পেপারে পড়ছি, চোখের সামনে দেখছি। প্রতিবাদ করবার মতো হাত কোথায় কেউ বলে না। চলুন একসাথে রুখে দাঁড়াই, এদেরকে পশু হিসেবে শাস্তি দিই। পরের কবিতায় চলে যাচ্ছি সজলদার কাছে। সজলদা, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়।
তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো, যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করব না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন খোকা সেলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো, আমি বলবো দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মাসে দিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দোয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তলো। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরো যদি টাকা, ফুরোই খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকা কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো, আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে 8 হবে যে আমার। ধন্যবাদ। অসাধারণ একটা কবিতা শুনলাম। স্বাভাবিক, আমাদের জীবনে রবীন্দ্রনাথ একদম একাত্ম, তাকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। চলে যাই পরবর্তী কবিতায়, কেষ্টদার কবিতা শুনবো। কেষ্টদা। আমার প্রথম কবিতা মাটি। অনেক সময় আমরা মাটির মানুষ এই কথাটা শুনে থাকি, তাই আমরা যার উপর দাঁড়িয়ে আছি সেই মাটি আর মাটির মানুষ অনেক সময় সমার্থক হয়ে ওঠে। সেই নিয়ে আমার কবিতা মাটি। মাটি নিতান্তই নিরীহ নির্জীব, অথচ প্রাণের উপকরণে পরিপূর্ণ। প্রাণ না থাকলে তার বুক হতে এত প্রেম আসে কিভাবে? পুরো জগৎ এর উপরে নির্মিত। এই বিশাল অট্টালিকার অহংকার আমার শখের বাগান, যা ফুলে ফুলে মাতিয়ে রেখেছে আমায় ভ্রমরের মতো। যাকে যত খুশি দর্শন করা যায়, যত খুশি কর্ষণ করা যায় বন্দি অসহায় নারীর মতো। যাকে ভালোবাসলে উর্বর হয়ে ওঠে প্রথম প্রেমে পড়া যুবকের মতো। মাটি কালো হলে হোক, তবু সেখানেই ফলে সাদা তুলো। আমার অন্নপ্রাশন থেকে আমার নিথর মৃতদেহের কপালে যে সাদা অনুলেপন, সেই চন্দন বাট পুষ্ট হয়ে উঠেছে কোনো উর্বর মাটিতে। মিলন রাতের গোলাপ বা বিয়োগের দিনের গাঁদা ফুল, অথবা বন্ধ চোখের তুলসী পাতা, সবই তোমার দান। তোমার আশীর্বাদের চরণ রেণুটুকুও তোমারই দেহচূর্ণ। তোমার রত্ন গর্ভে রয়েছে পৃথিবী সৃষ্টির ইতিহাস, সেই রত্নের খোঁজই ক্ষতবিক্ষত করছে তোমার বুক দেবানিসি। হেমন্তের শিশির ভেজা বিকালে সে সোনালি স্বপ্ন মাখিয়ে দেয় চাষির নেকানো আঙিনায়। তোমার বুকের উপর স্রোতস্বিনী ছুটছে শত শত স্নেহধারায়। তোমার টানেই বৃষ্টি নামে মুষলধারায়। তোমার উপরেই সৃষ্টি হয়েছে, তোমার উপরেই ঘটবে ধ্বংসের মহাপ্রলয়। এত কিছুর পরেও তুমি অসহায়, নিঃস্ব, রিক্ত, নির্বাক। আসলে মাটি অবহেলারই, সে মাটির ভাঁড়ই হোক বা মাটির মানুষ, যাকে ভাঙা যায়, গড়া যায়, ফেলা যায়, তোলা যায় ইচ্ছে মতো। নমস্কার। কি খাঁটি সত্যি কথাগুলো কবিরা লিখতে পারেন। মাটির মানুষ বা মাটির ভার সবই শুধু
আমাদের হাতের উপর, আমরা কিভাবে তাকে ব্যবহার করব। অসাধারণ একটা কবিতা শুনলাম। চলে যাই পরবর্তী রাউন্ডে, আমার পছন্দের কবিতা শুনবো পরবর্তী রাউন্ডে। চন্দনদা, তোমার কাছে গ্রাম দর্শন শুনি। হ্যাঁ, ঠিক আছে। আর সজলদা, আমার খুব প্রিয় কবিতা কেউ কথা রাখেনি। আর কেষ্টদার কাছে জঙ্গল শুনবো। আচ্ছা, ধন্যবাদ। চল, গ্রাম দর্শন। আচ্ছা, এখানে গ্রামটা হচ্ছে শহরের কাছাকাছি কোনো একটা গ্রাম। আগে তো ছিল কাছাকাছি, এখন সব গ্রামই শহর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার দেখতে গিয়ে দেখে গ্রামটা আর গ্রাম নেই। ঠিক। ঠিক আছে, এই নিয়ে কবিতাটা। বেশ। শহর থেকে একটু দূরে যাচ্ছি কয়েক বছর পরে, বন্ধু আছে সেটা অনেক পরিচিত গ্রাম। কয়েক বছর বাদে আমায় টানছে যে সেই গ্রাম। ধানের খেতে ঢেউ খেলে যায়, একটু হাওয়া এলেই। মাছ ভরা এক পুকুর আছে একটুখানি গেলেই। যাচ্ছি কয়েক বছর বাদে, ভাবছি কি যে করব, ধানের খেতে ঘুরবো নাকি পুকুরে মাছ ধরবো। নানান ফুলে ফলে ভরা সবুজ সে এক গ্রাম। কত রকম পাখি আছে জানি না সবার নাম। ভাবতে ভাবতে পৌঁছে গেলাম পরিচিত সেইখানে। ধান ক্ষেত আর পাই না খুঁজে, পুকুর বা কোনখানে। বড় বড় বাড়ি সেথায়, মাটির রাস্তা কই। বিজলি বাতি উঠল জ্বলে, সন্ধ্যা হলো যেই। মাঠের জায়গায় মল হয়েছে, হয়েছে ছবির হল। বিজলি আলোয় চাঁদের আলো করে না ঝলমল। ভাবছি এ কি স্বপ্ন নাকি আমি হারিয়ে গেলাম। গ্রামের টানে ঘুরতে এসে শহরেতে এলাম। অসাধারণ, অসাধারণ। আমাদের গ্রাম এবং শহরের মধ্যে মানসিক যে ফারাকটা, একটা দূরত্ব, সেটা কিন্তু কবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে যদি আমি বলি যে শহরটা যদি আমাদের নাগরিক জীবন হয়, শহরটা যদি আমাদের বিরিয়ানি হয়, শহরটা যদি আমাদের ক্যাফে কফি ডে হয়, গ্রাম কিন্তু আমাদের দুর্গাপুজো, গ্রাম আমাদের বসন্তকাল, গ্রাম আমাদের তুমুল বর্ষা। চলে যাই আরেকটা প্রিয় কবিতায়। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বলছি, আপনার পছন্দেই। কেউ ভীষণ কথা রাখেনি। পছন্দের। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রমুখ অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামার বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পাড়া ফর্সা রমণীরা কত রকম আমোদ হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী,
কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। এই কবিতার কোনো বিশ্লেষণ হয় না, আমি বিশ্লেষণ করব না, তার স্পর্ধা দেখাবো না। এই কবিতা মন ছুঁয়ে যায়, আত্মাকে ছুঁয়ে যায়। এই ছোঁয়াটুকুই বেঁচে থাকুক, শাশ্বত হোক। পরের কবিতা চলে যাব কেষ্টদার কাছে। কেষ্টদা, মানুষ ছাড়া সব প্রাণীর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, আর সব প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কিন্তু মানুষের মধ্যে রয়েছে। ঠিক। এই নিয়ে আমার একটা কবিতা, জঙ্গল। গভীর সুন্দরবন বা আফ্রিকার নিরক্ষীয় জঙ্গল, এই জঙ্গল শব্দটা শুনলেই মনের ভিতরে একটা আতঙ্কের সৃষ্টি হয়। বড় বড় বনস্পতির সহাবস্থান, পাতায় পাতার আলিঙ্গনে দিনের আলোয় নামে ঘন অন্ধকার, আর ভিতরে ভিতরে সদর্বে বিচরণ করছে ভয়াল ভয়ঙ্কর সব মাংসাশী জানোয়ারের দল, যারা একটু রক্তের গন্ধ পেলেই অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে অসহায় খাদ্যের উপর। এসব শুনেই আতঙ্কে রক্ত ছোটে চকিত হরিণীর মতো। কিন্তু ভেবে দেখেছি কখনো, মানুষের মাঝেই রয়েছে একটা গভীর জঙ্গল, এতটাই গভীর যেখানে অ্যামাজনের সমস্ত প্রাণীরা নির্ভয়ে সুপ্ত ঘুমন্ত। মানুষের জীবনে রয়েছে বাঘের মতো স্থিরতা, সিংহের মতো গর্জন, শিয়ালের মতো চতুরতা, খরগোশের মতো ব্যস্ততা, আর হরিণীর মতো চঞ্চলতা, মহিষের মতো একগুয়েমি, বাইসনের মতো ক্ষমতার আস্ফালন, সজারুর মতো দীর্ঘায়িত কণ্টক যা পথে পথে বিছিয়ে রাখা যায়, ক্যাঙ্গারুর মতো পরিবার প্রেম, পান্ডার মতো মারকাটারি রূপের নিদারুণ অহংকার, ষাঁড়ের মতো অনিয়ন্ত্রিত যৌনতা, হনুমানের সুচারু দন্ত বিকাশের মতো অপরকে নিদারুণ ব্যঙ্গ। এখানে রয়েছে মাছরাঙার মতো চৌর্যবৃত্তি, বকের মতো চুপি চুপি কাছরে বাড়ি ফেরা, কুকুরের মতো পরের উচ্ছিষ্ট ভোজন, বা গাভীর মতো অলস মস্তিষ্কে স্মৃতির জাবর কাটা। এখানে কখনো কাউকে বাগে পেয়ে বাঘের মতো তাড়া করে মরি, আবার কখনো হরিণের মতো তাড়া খেয়ে মরি, কখনো সিংহের মতো রাজার হালে থেকে শুধু গর্জন করে নিজের অস্তিত্ব জানান দিই। একদিন বিতাড়িত হব জেনেও কখনো ইঁদুরের মতো শুধু নিরলস পরিশ্রমে একটু একটু করে গর্ত করে সাপকে আহ্বান করি। তবে কি পশুদের চরিত্র নির্দিষ্ট, আগে থেকে জানা যায়, কিন্তু মানুষের মধ্যে কখন কোন পশু জেগে উঠবে বোঝা ভারী শক্ত। এই জন্য বলে পৃথিবীর সব থেকে ভয়ানক পশু থুড়ি জীব হলো মানুষ। বাহ, দারুণ টপিক, দারুণ টপিক। সত্যি মানে মানুষের মধ্যে আমরা কত কিছু খুঁজে পাই, সেটা কিন্তু কবি চোখ সবার আগে খুঁজে পান। আমরা অনেক রকম ভাবে নিজেদের প্রকাশ করি, প্রকাশগুলো উনি খুঁজে পেয়েছেন কবিতার মধ্যে। অসাধারণ একটা কবিতা শুনলাম। চলে আসি পরের কবিতায়। পরের কবিতাটা আমি শুনবো কিন্তু চন্দনদার কাছ থেকে। ভ্রমণ শুনি? হ্যাঁ, ঠিক আছে। চলো। আচ্ছা, ভ্রমণ কবিতাটায়, এখন তো শীতকাল, সবাই ভ্রমণে ব্যস্ত, শীতের শেষ সত্যি। দিক ডিসেম্বর ওই জন্যই থেকে, খুব শুনতে ইচ্ছে হচ্ছে। ঠিক আছে। আর এখানে একজনের, যার সম্বন্ধে এখানে বলা হয়েছে যে একজন নারী, ঠিক আছে, নারী দিয়ে মেয়েদের মধ্যে হচ্ছে, মেয়েরা হচ্ছে মায়ের জাত, তাদের মধ্যে মায়া মমতা দয়া মায়া সব থেকে বেশি থাকে। অথচ এখানে একজন ব্যতিক্রম মহিলা, চলো শুরু। ঠিক আছে, সেই ব্যতিক্রম মহিলাকে নিয়ে, ধরো 2% ধরো এরকম আছে মেয়েদের মধ্যে, চলো। ঠিক আছে। আচ্ছা, ভ্রমণ। বছর শেষে শীতের আমেজ, ঘুরতে যাওয়ার পালা, আধুনিকা গিন্নি পতির কান করে ঝালাপালা। গিন্নি বলে এবার শীতে যাবার ইচ্ছা হিমাচল, কিশোরী কন্যা বলে ভাইজ্যাক, পতি বলে নীলাচল। বিদ্রুপ হাসি হেসে গিন্নি বলে ঘটে কি কিছু নেই, লেখাপড়াই শিখেছিলে শুধু, রয়েছ আদিম যুগেতেই। হোটেল খরচ বিমান ভাড়া সবই নাকি অফিসের, তবে কেন এত কাছে যাওয়া, ফেরার তারাটা কিসের? কর্তা যিনি অফিসে ডেপুটি, বাড়িতে তো তিনি পুটি, বধূর মতেই এবারও তিনি কাটাবে নিজের ছুটি। কর্তা বলে এজেন্সিকে বলে দেবো আজ রাতে 4 জনের টিকিট কাটতে, হোটেল বুকিং সাথে। গিন্নি বলে বুদ্ধি তো নেই, জেনেছি আগেই ওটা, অঙ্কে যে এত কাঁচা আজ জানলাম সেটা। পতি পত্নী কন্যা মিলে 4 জন নয় 3 জন, তোমার হিসেবে কোথা থেকে এলো বলো দেখি বেশি একজন? কর্তা বলে ছোট্ট মেয়েটি তোমার কাজের মেয়ে, সে যাবে না, না গেলে থাকবে কোথায় সে? গিন্নি বলে ঘরেই থাকবে, খাবে আর ঘুমোবে, কাজেতে ছুটি আরামেই রবে, বাড়ি পাহারা হবে। কর্তার এবার মুখটি শুকোলো, নীরবে অফিসে গেল, দেখতে দেখতে তারপর সেই বেরোনোর দিন এলো। কর্তা কাজের ছোট্ট মেয়েটিকে কাছে ডেকে নিয়ে বলে একা একা ভয় পাবি না তো আমরা চলে গেলে? ভয় পেলে ফোন করবি, টিভিতে সিনেমা দেখিস, রাত্রিবেলায় যে ঘরে ঘুমোবি বাতিটা জ্বালিয়ে রাখিস। রেগে মেগে এসে গিন্নি বলে
মাথাটাও বুঝি গেছে, ঘরগুলো সব তালা না লাগিয়ে রেখে যাব ওর কাছে। শোন এই মেয়ে, ঘরে দেবো তালা, রান্নাঘরটা রেখে দেবো খোলা, রাখা আছে চাল মশলা সবজি, ডিমও আছে, খাবি ডুবিয়ে কবজি। রান্নাঘর আর ঘরের মাঝেতে ডাইনিংয়ে তুই থাকবি, কাজ তো কমলো, এইটুকু রোজ ধুয়ে মুছে তুই রাখবি। রাঁধতে তো তুই ভালোই পারিস, জ্বালবি না বেশি গ্যাস, রেডিও দিলাম সময় কাটাতে, থাকবি কদিন বেশ। কর্তা বলে বাইরে বেরোলে বেশি দূর যাবি না, তালা দিয়ে যাবি, কিছু টাকা রাখ, বাজে কিছু খাবি না। গিন্নি বলে কিছুই বোঝো না, তালা দেবো ঘরে বাইরে, নইলে কারে যে ঘরেতে ঢুকিয়ে করবে তাইরে নাইরে। ঘরেতে খাবার সবই রাখা আছে, টাকা দিয়ে কোনো লাভ নেই, 12-13 দিন কি আর এমন, কেটে যাবে সহজেই। কর্তা এবার মনমরা হয়ে ট্রলি ব্যাগ নিয়ে এগোলো, গিন্নি বা বাইরে থেকে ডাইনিংয়ে তালা দিল। ভাবলো না একা বন্ধ ঘরে থাকবে কি করে সে, তার কথা ভেবে লাভ নেই কিছু, সেই যে কাজের মেয়ে। স্যালুট আপনাকে বাবা। এরকম গল্পের যে কবিতাগুলো, যার মধ্যে আমাদের কবিরা কিছু বলতে চান, কিছু বার্তা দিতে চান, বার্তাগুলো যদি আমরা সত্যি একটু মন দিয়ে শুনি, আমরা বোধহয় কিছুটা মানবিক হতে পারবো। আদারওয়াইজ আমি জানি না আমরা কিভাবে এ ধরনের দিনকে কাটিয়ে উঠবো, আমরা সত্যিই বিপন্ন। আমরা একটু প্রশ্ন উত্তরে চলে যাই। সজলদা, তোমার জন্য মালা চ্যাটার্জির একটা প্রশ্ন আছে। উনি প্রশ্নটা রাখছেন যে আবৃত্তি কি সত্যি কোনো শিল্প হিসেবে গ্রহণযোগ্যতা পায়? তুমি একজন আবৃত্তিকার। দেখুন, আমি একজন আবৃত্তিকার হিসেবে যতটুকু বলতে পারি যে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো একটা মানুষের মন আকর্ষণ করা, তার মনে একটা অনুভূতির সৃষ্টি করা। আর একজন শিল্পীর কাজ হচ্ছে একটা মানুষকে খুশি করা। ঠিক। একজন কবি যখন একটা কিছু লেখেন, তিনি তার দর্শনকে বা তিনি তার কল্পনাকে সুন্দর শব্দচয়নের মাধ্যমে তার কবিতায় প্রকাশ করেন। আর একজন বাচিক শিল্পী কবির সেই কবিতাটিকে বা কবির সেই ফিলিংসটাকে প্রথমে নিজের মধ্যে মানে ফিল করেন, তারপর সেটাকে তার সুন্দর বাচনভঙ্গি বা উচ্চারণ, ভয়েসের ওঠানামা, মডুলেশন, এগুলোর মাধ্যমে প্রকাশ করেন। আমরা বিভিন্ন ধরনের শিল্পের কথা জানি, যেমন ধরুন স্থাপত্য শিল্প, আকরিক শিল্প, কুটির শিল্প, বস্ত্র শিল্প বা মৃৎশিল্প। ইভেন নৃত্য, গীত, বাজনা প্রত্যেকটাই সবকিছু একটা শিল্প। তো আবৃত্তি কি শিল্প হিসেবে গ্রহণযোগ্যতা পায়? আমার মনে হয় একজন মৃৎশিল্পী যেরকম কি করেন, একটা মাটি এবং খড় দিয়ে প্রথমে একটা মূর্তির কাঠামো তৈরি করেন। তো একজন কবি কি করেন, তার দর্শন বা তার কল্পনাকে শব্দচয়নের মাধ্যমে একটা কবিতায় প্রকাশ করেন, সৃষ্টি করেন। তারপর কি করেন, একজন মৃৎশিল্পী সেই মাটির মূর্তিটার উপরে রং লাগান, তার চোখ আঁকেন, তার মুখ আঁকেন, তাকে অলংকার পরান এবং তার একটা পূর্ণাঙ্গ রূপ দেন। সেরকম একজন বাচিক শিল্পী কি করেন, কবি সেই কবিতাটিকে নিজের অনুভূতি, নিজের ফিলিংস, ইমোশন বা বাচনভঙ্গি, উচ্চারণের মাধ্যমে এমনভাবে প্রকাশ করেন যেটা শ্রোতাদেরকে আকর্ষণ করে এবং কবিতাটি তখন বোধহয় প্রাণ পায়। তো দেখুন, গান বাজনা নাচ প্রত্যেকেই ভালোবাসে, গানের লিরিক্স বা গানের সুর আমাদের সবার মনে থাকে, কিন্তু কবিতার লাইন খুব কম মানুষ আছে যে মনে রাখেন। তো একটা আবৃত্তি করে, একটা কবিতাকে আবৃত্তি করে একজন শ্রোতার মনে অনুভূতির সৃষ্টি করা, তাকে কাঁদানো, তাকে হাসানো খুব কঠিন কাজ। তো আমার মনে হয় কবিতা সত্যি একটা যথার্থ শিল্প। ঠিক, আবৃত্তি অবশ্যই আবৃত্তি একটা যথার্থ শিল্প এবং সেটা একজন আবৃত্তিকার সবচেয়ে ভালো বোঝেন। পরবর্তী প্রশ্নে চলে যাই, কেষ্টদার প্রশ্ন। একজন কবির মানসিক গঠন তার কবিতার উপর কতটা প্রভাব ফেলে? এই প্রশ্নটি দিচ্ছেন অভিজিৎ দত্ত মহাশয়। এই জিনিসটা একটু বিতর্কিত। যেমন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে কবিকে তার জীবনচরিতের মধ্যে খুঁজতে হবে, কিন্তু অপরপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে কবিকে খুঁজো না তার জীবনচরিতে। আসলে কবিকে কবিতার মধ্যে না খোঁজাই ভালো। কবিতার মধ্যে না খোঁজাই ভালো। কবির ব্যক্তিগত যে জীবনচরিত সেটা না খোঁজাই ভালো। কবিতার প্রধান উদ্দেশ্যই হচ্ছে, শুধু কবিতা নয়, সাহিত্যের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা। আর কবির মনে যা আসবে সেটাই সত্য। যেমন ধরুন রামচন্দ্রের জন্মস্থান অ্যাকচুয়ালি অযোধ্যা না কোথায় এটা কিন্তু আমরা ঠিক জানি না, কিন্তু কবির মনোভূমিতে ওটাই তৈরি হয়েছে আর ওটাই সত্য বলে, এবং ওটা নিয়েই আমরা ওটা নিয়েই আমরা চলেছি। যেমন রবীন্দ্রনাথের জীবন যদি আমরা দেখি,
তো রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু এসছে মিছিলের মতো করে, হুম, কিন্তু তার যে কবিতায়, সেই কবিতায় কিন্তু মৃত্যুর যে প্রভাব সেটা কিন্তু খুব একটা দেখা যায় না। আবার অন্যদিকে নজরুলকে দেখুন, নজরুলের যে জীবনচরিত আমরা যদি দেখি, তাহলে ওনার কবিতাতে বিদ্রোহী কবিতার মতো কবিতা পাওয়াই স্বাভাবিক, কিন্তু উনি রোমান্টিক কবিতাও লিখেছেন। হ্যাঁ ঠিক। যেমন বাতায়ন পাশে গোবাক তরুর শাড়ি, তোমারে পরিচয় মনে, এই কবিতাগুলো লিখেছেন। আর বাংলা সাহিত্যের আদি যুগে যদি ফিরে যাই, সেই চর্যাপদের যুগে, চর্যাপদের যে কবি তারা কিন্তু সাধক ছিলেন, ঠিক। বাস্তব জীবনের সঙ্গে তাদের কোনো যোগ ছিল না, কিন্তু আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে বাস্তব জীবনচরিত্র কিন্তু এসেছে। এবং মধ্যযুগে ধর্মসাহিত্যেও তাই, ধর্মনির্ভর কিন্তু আকার ইঙ্গিতে কিন্তু সমাজ জীবনই ফুটে বাহ, উঠেছে। খুব সুন্দর উত্তর পেলাম আমরা যে একজন কবিকে তার কবিতার মধ্যে না খোঁজাই ভালো। যদিও ব্যাপারটা বিতর্কিত, যে উনি বলছেন যে কবিতা আলাদা এবং কবির মানসিক গঠন বা মানসিক সত্তাটা আলাদা, সে দুটোকে আমরা না মিশিয়ে ফেললেই ভালো করি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো একটা উত্তর কবিরা পেলাম। কবিরা আগে মানবী, মানব, তারপরে তারপর কবি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। চন্দনদার প্রশ্নটা করে ফেলি। চন্দনদা, তোমার জন্য প্রশ্ন রাখছেন শ্যামল পাল। কবির বয়সের সাথে সাথে তার কবিতার চেতনাও বদল হয়ে যায়, এটা কতটা সত্য? কিছুটা সত্যি তো ঠিকই, কারণ দেখো আমরা ছোটবেলায় আমাদের সাজ পোশাক বলো, খাদ্যকে কি পছন্দ করছি সেটা বলো, সেটা কিন্তু একরকম থাকে। যত বয়স বাড়ছে তত কিন্তু খাদ্যর দিকে আস্তে আস্তে একটু অন্য টেস্টটা চেঞ্জ হয়ে যায়। এবং পোশাক আশাক সেরকম, ছোটবেলা রংচং বিভিন্ন রকম, তারপরে একটা বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন রংটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। ঠিক, ঠিক ঠিক, আছে? ঠিক, ঠিক, ঠিক। আর এছাড়াও আমাদের ম্যাচুরিটির ব্যাপার একটা আছে বয়সের সাথে সাথে। তো সেই হিসাবে বয়স অনুযায়ী কিন্তু তাদের টেস্টটা পাল্টিয়ে যায়, লেখার ব্যাপারটাও। একদম, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও কিন্তু কবিরা সেই একদম বৃদ্ধ বয়সেও প্রেমের কবিও লিখছে কবিতা, আবার বাচ্চা বয়সেও আরো, যেমন ওর একটু আগে যা কবিতা বললো যে দুটো, ওর তো বয়স এমন কিছু না, কিন্তু অনেক গভীরে চলে গেছে। হ্যাঁ। ঠিক আছে? একদম। তাহলে বয়স জয় অনুযায়ী গোস্বামী এই কিন্তু বয়সেও প্রেমের কবিতা লিখছে। হ্যাঁ একদম, একদম। ঠিক আছে, কাজে বয়সের সঙ্গে সঙ্গে কবিদের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রমও হয়, হ্যাঁ, কিন্তু না, তার মানে সঙ্গে আমার কিছু যেটা মনে হয় দেখবো আমরা যে একটা মানুষ ছোটবেলায় কিন্তু মৃত্যুর কবিতা লেখে না 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 একদম ছোটবেলায় হ্যাঁ। কিন্তু ওই সে যে বললাম যে- কবিতাগুলো ছড়া টাইপের লেখে। হ্যাঁ 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 প্রেম চেতনাটা বা যখন সে প্রেম বুঝতে শেখে তখন তখন সে তখন তরুণ। তখন হ্যাঁ তরুণ। ঠিক কথা, হ্যাঁ, ঠিক কিন্তু কথা। প্রেমটা যখন বুঝতে শেখে সেটা তার আমৃত্যু ভিতরে হ্যাঁ থেকে হ্যাঁ যায়। হ্যাঁ 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 হ্যাঁ। খুব প্রেমের ভালো কিন্তু একটা- কিন্তু হ্যাঁ, রুচিটা টেস্ট হয় অবশ্যই বয়সের সঙ্গে সঙ্গে। অবশ্যই ঠিক আছে, আমাদের আমরা মধ্যে যেটা আগে ম্যাচিউরিটি হ্যাঁ, বয়সের হ্যাঁ, সাথে হ্যাঁ, সাথে আসে। হ্যাঁ, খুব ভালো একটা কথা বলেছেন যে ম্যাচিউরিটির সাথে সাথে কবিতার সেই ভাবনা, কবিতার চেতনা কিন্তু বদলে যায়। আমরা চলে আসি আবার কবিতায়। কবিতা এবারে শুরু করি একটু উল্টো দিক দিয়ে, কেষ্টদাকে দিয়ে শুরু করি। কেষ্টদা, আজ বাঙালি শুনবো। একদা বাঙালি সমস্ত ভারতবাসীকে পথ দেখাতো, কিন্তু বর্তমানে বাঙালির যে অবস্থা সেই নিয়ে আমার একটা ছোট কবিতা, আজ বাঙালি। বাংলার ফুটপাত আজ নেপালি আর ভুটানিদের দখলে, বাংলার হোটেল আজ পাঞ্জাবির দখলে, বাংলার ব্যবসা আজ মারোয়াড়ির কবজায়, বাংলার শ্রম কেরল, মহারাষ্ট্র, রাজস্থানে, বাংলার বুদ্ধি গুগলে আর ইউরোপ আমেরিকার রসায়নঘরে বিকৃত। আর এখানে থাকা বাঙালির লম্বা লাইন 2 টাকা কেজি চালের দোকানে খুন্নি বৃত্তির প্রয়োজনে। বাঘকে খাঁচায় বন্দি করে প্রতিদিন মাংস খাওয়ালে সে একদিন শিকার করা ভুলে যায়। একদা বাঙালির ঊর্ধ্বে উত্থিত হাত আজ নিম্নে অবনত, শুধু দান গ্রহণ করে করে। বই, খাতা, খাদ্য, পোশাক, নগদ, ক্ষতিপূরণ পেয়ে পেয়ে শিকার ভুলে যাওয়া বাঙালির একমাত্র আশ্রয় এখন নস্টালজিয়া। বাহ, অসাধারণ, দুর্দান্ত একটা কবিতা শুনলাম। সত্যি আমরা বাঙালিরা কত বিপন্ন হয়ে রয়েছি দিনের পর দিন। আমরা দেখতে পাই আমাদের যত এগিয়ে যাচ্ছি তত বোধহয় আমাদের পথটা ধীরে ধীরে নিচের দিকে নামছে। কেন? কারণ আমরা নিজেরাই দোষী। আমরা আমাদের অতীতটাকে ধরে এগোইনি, ধারণ করিনি, বাহন করিনি, আমরা শুধু বহন করে গেছি। সেই রবীন্দ্রনাথের অসান্তোষের কারণের লাইনটাই বললাম। চলে আসি পরবর্তী কবিতায়। আমি সজলদার কাছ থেকে অপরাজিত শুনবো। আচ্ছা, অপরাজিতা বলার আগে একটু কথা বলি। আমরা যখন প্রথম কবিতা লিখি বা প্রথম আবৃত্তি করি, আমাদের কেউ পাত্তা দেয় না, কেউ সেই কবিতাটা দেখেও না। আমি যদি আবৃত্তি করি কোনো বন্ধু বান্ধবকে পাঠাই, তারা আমাকে ব্লক করে দেয়, এই হয়। তো এটা নিয়ে একটা চন্দননাথের একটা খুব সুন্দর লেখা, অপরাজিতা। একটা বাচ্চা মেয়ে প্রথম কবিতা লিখেছে এবং তার ফ্যামিলির সবাইকে দেখাচ্ছে, প্রত্যেকের কি রিয়াকশন হচ্ছে সেটা নিয়ে কবিতাটা। বাহ, কবি চন্দননাথের কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা।
মুখ ভার করে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। ও বাবা, কবিতা লিখেছি, পড়ার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল সে দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটি এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভির পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখায় প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে। রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সেই খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার ওপরে রাখলেন তার আদর মাখানো হাত। মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। মন ছুঁয়ে গেল। এবং আজকে কবিতাগুলোর মধ্যে যে গল্পগুলো আমরা শুনছি, কত সাবলীল গতিতে কবিতাগুলো বেরিয়ে আসছে, এবং বাচনভঙ্গি তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, না হলে কিভাবে আত্মা ছুঁয়ে যায়। এভাবেই যেন আমাদের মাথার উপর ওনার হাত থাকে। চলে যাই পরবর্তী কবিতায়, চন্দনদা। চন্দনদা, শত্রু শুনি, চলো। আচ্ছা, শত্রু কবিতাটায় শত্রু কাদের বলা হয়েছে এটা লাস্টের লাইনে গিয়ে বোঝা যাবে, ঠিক আছে? বেশ। আচ্ছা, শত্রু, ওরা শোষকের দল, হিংসায় ভরা, মানে না ধর্মজাত। দলে দলে ওরা হামলা চালায় সারা দিন সারা রাত। ওরা ধনী দরিদ্র মানে না, ভালোবাসা কি তা জানে না। ব্যথা দিতে জানে, মৃত্যুর দূত, শান্তিকে ওরা চেনে না। ওরা অশান্ত, ছুটে ছুটে আসে, রক্তকে ওরা বড় ভালোবাসে। আত্মঘাতী হামলা চালায়, নেই যে মৃত্যু ভয়। পুলিশ দারোগা সবাই ওদের অত্যাচারের শিকার। উকিল হাকিম দেখলে ওদের হয় না কোনোই বিকার। ওদের কত বড় আশা, ওরা হাসি মুখে পৃথিবীর বুকে আনবে সর্বনাশা। ডেঙ্গু আর ম্যালেরিয়ার জীবাণুতে ঠাসা ওরা ছোট্ট ছোট্ট মশা। খুব সুন্দর। ভীষণ মিষ্টি একখানা কবিতা শুনলাম। ওরা ছোট্ট ছোট্ট মশা, খুব মিষ্টি করে বললেন, কিন্তু ডেঙ্গু আর ম্যালেরিয়াটা তো অতটা মিষ্টি নয়, সেটা যাদের হয়েছে তারা বোঝে আর কি। যাই হোক, যেন না হয় কারুর, এই আর কি। চলুন পরবর্তী কবিতায় চলে যাই। কেষ্টদার কাছে আমি বাড়ি ফিরতে চাই আমার অনুরোধে। আচ্ছা, মানুষ অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে, তখন মনে হয় যেন বাড়িতে একটা সময় দিই। তো সেই নিয়ে আমার কবিতা, আমি বাড়ি ফিরতে চাই। অনেক দুর্গম পথ হেঁটেছি আমি, এবার বাড়ি ফিরি। একটা ছোট্ট বাড়ি, 4 দেয়ালে ঘেরা, স্বপ্নের এক চিলতে আকাশ, যেখানে মাত্র 6টা তারা জ্বলে চোখের তারা হয়ে। শান্তি কত সেটা জানা নেই, তবে সুখ আছে, আত্মসুখ, স্বার্থপরতার সুখ। নিজের সুখ বেছে আকাশের সব তারা গুনতে আকাশের মতো বুক চাই। তার চেয়ে এই বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা 3টে অবলা প্রাণী, ওদের মাঝেই থাকি সারাদিন, আমার সাথেই ঘোরে, বিশ্বাস নিয়ে, আশা নিয়ে, জানি ওরা দেবে না ফাঁকি মানুষের মতো। ওরা সত্যি আমাদের ঠকায় না, আমরা ওদের ঠকাই। এবং আমি একটা ঘটনা বাধ্য হচ্ছি বলতে, যে দিন 3 আগে বোধহয় অনেকগুলো 16টা কুকুর বাচ্চাকে বিষ দিয়ে মাথা থেতলে মেরে ফেলা হয়েছে এনআরএস নার্সিংহোমে, এনআরএস হসপিটালে। মানে মানুষ কতটা বিকারগ্রস্ত হয়ে গেছে। খুব ভালো লাগলো কবিতাটা, তার সাথে একটু সজাগ হন, একদম তাই না? আমরা অবশ্যই। কবিরা কিন্তু সজাগ হবার জন্যই কিন্তু এই লেখেন। কবিতাগুলো লেখেন। চলে আসি পরবর্তী কবিতায়। কি কবিতা শোনাচ্ছ? কি ছোট বলবো না একটু বড় বলবো?
আহ, শীতের দুপুর বলি, এখন শীতকাল, চলো, ঠিক শীতকাল। আছে। শীত শীত করছে আমার, করি কি উপায়? কোট পরে গা ঢাকলাম, প্যান্ট পরে পা ঢাকলাম, মাথায় টুপি পায়েতে বুট, তবু শীত না যায়, করি কি উপায়? ভাবছি বসে বসে, এখন আমি করব কি? ঘরে ঢুকে দরজা বন্ধ করে লেপের নিচে ঢুকবো কি? কিন্তু আবার ভাবি, ঘরের ভিতর লেপের নিচে সারাদিন কি থাকা যায়, করি কি উপায়? সূর্য আছে আকাশেতে, রোদেতে নেই তাপ, এমন সময় খুব প্রয়োজন গরম চা এক কাপ। কিন্তু নিজেই ভাবি, এখন আবার চা বানিয়ে দেবে কে আমায়, করি কি উপায়? বেশ সুন্দর, আমাদের ভিতরের কথাগুলো উনি খুব সুন্দর করে সাবলীল ভাবে বলে দেন। তো চলে যাই পরবর্তী কবিতায়, সজলদা কাঁদিনি আমি শুনবো। একদম কাঁদিনি আমি হচ্ছে এই কবিতার একটু ব্যাকগ্রাউন্ড বলি। আমরা ছেলেরা যারা আছি তারা জীবনে চলার পথে প্রতিনিয়ত এমন অনেক ঘটনার সম্মুখীন হই যাতে আমাদের হৃদয় ভাঙে। ঠিক। তা সেটা চাকরি না পাওয়ার জ্বালাই হোক বা নিজের গার্লফ্রেন্ডকে অন্য কারো বউ হিসেবে দেখার কষ্ট। তো আমাদের ছেলেদের জীবন নিয়ে কবি সূর্যতনয় অধিকারীর একটি লেখা আছে, কাঁদিনি আমি। চলুন। তো সেটা আমি শোনাচ্ছি। ছেলেবেলায় বাবার কাছে কত আবদার, সামান্য একটা জিন্স প্যান্ট বাবা কিনে দিতে পারেনি। সারা দিন গুমড়ে গুমড়ে থেকেছি। চোখের সামনে দিয়ে পাড়ার হাবা, পটলা, সন্তুরা জিন্স প্যান্ট পরে গট গট করে হেঁটে গেছে। চেয়ে চেয়ে দেখেছি, কিন্তু কাঁদিনি। ক্লাসে প্রথম হয়ে ছুটতে ছুটতে বাড়ি এসেছি। বাবাকে বলেছি, মাকে বলেছি, খুশি হয়েছে সবাই। তখন আবদারটা ছিল খুব সামান্যই, একটা ডিকশনারি। পাইনি। রবিদারটা নিয়ে কাজ চালিয়ে নেওয়ার উপদেশ পেয়েছি। তারপর যতবার ক্লাসের প্রথম হয়েছি বাড়ি ফিরে ঘটা করে আর বলিনি। কষ্ট পেয়েছি সেই দিনগুলোতে, কাঁদিনি কিন্তু। পাড়ার সবার জন্মদিন দেখেছি, কত ঘটা করে পালন হতো। ঘটা তো দূরে থাক, বেশিরভাগ জন্মদিন মা ভুলেই যেত। তারপর যখন মনে পড়তো তখন যে কোনো একটা দিনেই শুধু পায়েস খাইয়ে পালন। খুব রাগ হতো মার ওপর, অভিমানও হতো, তবু কিন্তু আমি কাঁদিনি। স্কুলের শেষ দিনটাতে সবার চোখে জল দেখেছি। দেখেছি প্রিয় স্যার আদিত্যবাবুকে গোপনে চোখ মুছতে। ভিজে রুমালটা দেখেও সেদিন কাঁদিনি। মৌসুমীর কাছ থেকে পাওয়া প্রথম প্রেমপত্রটা পেয়ে বুকটা ধড়াস করে উঠেছিল। রাতে সবাই ঘুমিয়ে যাবার পর 12:50 পড়েছি ঘুরিয়ে ফিরিয়ে। খুশিতে, আনন্দে, কান্নার উপক্রম সামলেছি নিজেকে। সেদিনও কাঁদিনি। আর যেদিন সব মিথ্যা করে মৌসুমী জানিয়ে দিল তার সিদ্ধান্তের কথা, পায়ের তলার মাটি সরে গেছিল, পৃথিবী কেঁদে উঠেছিল মুহূর্তে। বিদায় নেওয়ার সময় বারবার চোখ মুছতে মুছতে পেছন ফিরে তাকাচ্ছিল। ওর যাওয়ার পথের দিকে চেয়ে থেকেছি অপলোক। সেদিন ওর চোখের জল দেখেও কাঁদিনি। চাকরি পাওয়ার পর প্রথম মাসের মাইনের টাকাটা মার হাতে দিয়ে প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে মার সে কি কান্না। খুব কাঁদতে ইচ্ছে হলেও এই পাথর বুকের কোনো ঝর্ণা দেখা দেয়নি চোখে। প্রতি রাতে ডায়েরির মধ্যে রাখা মৌসুমীর দেওয়া শুকিয়ে যাওয়া শেষ গোলাপটা দেখি। পুরনো স্মৃতিগুলো ফিরে ফিরে আসে। বুকের ভেতরটা
মুচড়ে ওঠে থেকে থেকে, তবু কিন্তু আমি কাঁদিনি। আর আজ যখন অনেক দিন পর মৌসুমীকে আবার দেখি, পরনে লাল শাড়ি, আরো সুন্দরী হয়েছে। পা থেকে মাথা অবধি দেখতে গিয়ে মাথার এক ফোঁটা সিঁদুরে গিয়ে আটকে যাই। শরীরের ভেতরটা তাল গোল পাকিয়ে যাচ্ছিল যেন। অসুস্থ বোধ করি। অসুস্থ শরীরে বাড়ি ফিরে খুব খুব কাঁদি, কাঁদি খুব। 26টা বসন্তের এক বুক কান্না, পৃথিবীর যত কান্না এক ব্রহ্মাণ্ড কান্না। আশা করি জীবনের অনেক অনেক বাঁধন ছাড়া কান্নাগুলো উনি সব বলে ফেলেছেন। ওনার ভয়েস মডিউলেশন সেলুট। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছি। আশা করি আপনাদের মন ভরাতে পেরেছি, সাথে তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে অনুষ্ঠান। অবশ্যই সে ভালো লেগেছে। আমাদের এই 3 কবির জন্য, 2জন কবি এবং একজন বাচিক শিল্পী, অর্থাৎ 3 শিল্পীর জন্য তাদেরকে দেবার মতো আমাদের তো সামর্থ্য খুব কম, আমরা কিছুই দিতে পারি না। শুধু সিটিএন নক্ষত্রাণী সম্মানে সম্মানিত করতে পারি। চলুন ওনাদের সম্মানিত করি। আগেই বললাম, আমরা যা শুনি এই অনুষ্ঠানে তার তুলনায় দেবার মতো কিছুই আমাদের নেই। শুধু এই সম্মান সনদটুকু সিটিএন টিভির পক্ষ থেকে আমি আমাদের কবি শিল্পীদের হাতে তুলে দিতে পারি। প্রিয় কবি চন্দন সিনহা রায়, সিটিএন নক্ষত্রাণী সম্মান তোমার জন্য বাহ। সিটিএন টিভির পক্ষ থেকে। বাহ, ধন্যবাদ সিটিএন টিভিকে এই সম্মান নেওয়ার জন্য। খুব ভালো লাগছে এটা পেয়ে। সিটিএন নক্ষত্রাণী সম্মান আমাদের প্রিয় বাচিক শিল্পী সজল কুণ্ডুর জন্য। ধন্যবাদ সিটিএন টিভির কার্যকরী যারা আছেন কর্তা তাদের, আমাদের সঞ্চালক শাশ্বতীদিকে এবং আমার সঙ্গে 2 উপস্থিত কবি চন্দনদা এবং কেষ্টদাকে, আর সর্বোপরি টিভির সামনে বসা প্রত্যেকটা শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা জানাই। আমার সাথে আজকে রয়েছেন শ্রী কেষ্ট মণ্ডল, কবি কেষ্ট মণ্ডল। ওনার হাতে তুলে দিচ্ছি সিটিএন নক্ষত্রাণী সম্মান। ধন্যবাদ, অনেক সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের 3 জনকেই। কেষ্টদা, কেমন লাগছে? আমাকে খুব সুন্দর লাগছে। প্রথমত এটা একটা প্রথম আমার অ্যাচিভমেন্ট, ওই জন্য আমি একটু বেশি এক্সাইটেড। না, খুব ভালো, আমাদের খুব ভালো লাগছে আপনাদের মতো 3 জনের হাতে এই সম্মান তুলে দিতে পেরে। অবশ্যই। এভাবেই যেন প্রত্যেক সপ্তাহে এভাবে নক্ষত্রদের কুড়িয়ে আনতে পারি আপনাদের সামনে। এক একটা নক্ষত্র উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় আপনাদের সামনে, তাদের সৃষ্টি, তাদের ভালোবাসা, তাদের ক্রিয়েটিভিটিকে তুলে ধরে। আর আমি সেই এক নৌকা বেয়ে যাই, কবিতার এই নৌকোকে এগিয়ে নিয়ে যাই। অ্যাকচুয়ালি নিজেকে কখনো কখনো মাঝি বলে মনে হয়। আপনাদের সাথে আমাদের কবি এবং বাচিক শিল্পীদের সেই যে মাঝি নৌকা বেয়ে আরেকটা পারে নিয়ে যায় না, আমি ওনাদেরকে সেই মাঝির মতো করে আপনাদের কাছে পৌঁছে দিই। এই কাজটা যেন আমি করে যেতে পারি। খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার সবাইকে।